নির্জানা কিছুক্ষণ গম্ভীর মুখে বসে রইল। তারপর হঠাৎ জানালার বাইরে তাকিয়ে বলল, সামনে একটা ফুচকার দোকান দেখলাম, আমাকে 2 প্লেট ফুচকা খাওয়াতে হবে। অরণ্য হেসে ফেলল। শুধু এই তোমার জন্যই আমি পুরো ফুচকার দোকানটায় কিনে নিতে পারি। এই বলে সে গাড়িটা রাস্তার পাশে একটা ফুচকার দোকানের সামনে থামলো। গাড়ি থামতে নির্জনা যেতে ছোট বাচ্চাদের মতো তাড়াহুড়ি নেমে গেল। ফুচকাওয়ালার সামনে গিয়ে উৎসাহিত গলায় বলল, মামা, ঝাল ঝাল করে 2 প্লেট ফুচকা দেন, এমন ঝাল দিবেন যেন কান দিয়ে ধোঁয়া বের হয়। ফুচকাওয়ালা হেসে মাথা নাড়ালো। অরণ্য ধীরে পায়ে এসে তার পায়ে দাঁড়ালো। তারপর দুজনে দোকানের পাশে বেঞ্চে গিয়ে বসলো। কিছুক্ষণ পর তাদের সামনে 2 প্লেট টক ঝাল ফুচকা এসে হাজির হলো। নির্জানা নিজেকে সামলাতে পারলো না, একটার পর একটা ফুচকা মুখে পুড়তে লাগলো। চোখে মুখে তৃপ্তির ছাপ, যেন পৃথিবীর সবচেয়ে সুখের কাজটাই করেছে সে। আর অরণ্য, সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে নির্জানার দিকে। সেই দৃষ্টিতে এমন এক মুগ্ধতা ছিল, যেন পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্যটা এখন তার সামনেই বসে আছে। কিছুক্ষণ পরে নির্জানা খেয়াল করলো অরণ্য তার দিকে হাঁ করে তাকিয়ে আছে। সে অপ্রস্তুত হয়ে চোখ নামিয়ে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? অরণ্য মৃদু হেসে বলল, আমি আমার ভয়েলেট এজেন্সের দিকে তাকিয়ে আছি। তাতে তোমার কি? নির্জনার ঠোঁটে অজান্তে হাসি উঠল। আপনিও না? তারপর দ্রুত বলে উঠল, এ মা, আপনি তো খাচ্ছেন না, আর আমি না আপনাকে বসিয়ে রেখে গরুর মতো গপ গপ করে খেয়ে যাচ্ছি। অরণ্য মাথা নাড়ালো, না ঠিক আছে, তুমি খাও, এমনিতেও এসব আমার খুব একটা ভালো লাগে না। নির্জনা সঙ্গে সঙ্গে ভ্রু কুঁচকে বলল, না তা হবে না, আপনাকে খেতেই হবে। কথা শেষ না হতে একটা ফুচকা তুলে জোর করে অরণ্যের মুখে ঢুকিয়ে দিল। আর পরের মুহূর্তে বিপদ, ঝালের তীব্রতা অরণ্য চোখ মুখ লাল হয়ে গেল। সে কাশতে শুরু করলো, চোখে পানি চলে এলো। এতে নির্জানা ভীষণ ঘাবড়ে গেল। আরে কি হলো, এত ঝাল লাগছে, পানি পানি। সে অস্থির হয়ে চারপাশ তাকাতে লাগলো, কিন্তু আশেপাশে তখন কেউ ছিল না। ফুচকাওয়ালা কোথায় যেন গিয়েছে। অরণ্য কাশতে আছে, নির্জানা মাথা যেন কাজ করা বন্ধ করে দিল। হঠাৎ করে কিছু না ভেবে সে ঝুঁকে পড়লো, তার ঠোঁটে আলতো করে ছুঁয়ে গেল অরণ্যর ঠোঁট। মুহূর্তটা যেন থমকে গেল। অরণ্যের সমস্ত অস্থিরতা, জ্বালা, ছটফটানি সব যেন এক নিমিষে থেকে থেমে গেল। সে বিস্ময়িত চোখে তাকিয়ে রইল নির্জানার দিকে। ঠিক তখনই পাশ থেকে কারো কণ্ঠ ভেসে এলো, এফা, আমি কিছু দেখি নাই, এই নেন পানি। নির্জানা তাড়াহুড়ি করে সরে এলো। লজ্জায় তার কান পর্যন্ত লাল হয়ে গেছে। সে দ্রুত লোকটার হাত থেকে পানির বোতল নিয়ে বলল, আপনাদের কোনো কাণ্ডজ্ঞান নাই দেখছি, আমি কখন থেকে পানি চাইতেছি, আর আপনি এখন নিয়ে আসছেন। লোকটা দুষ্ট হেসে বলল, সাথে সাথে পানি নিয়ে আইলে কি আর এমন সুন্দর সিনারি দেখতে পাইতাম কনাফা? নির্জানা চোখ বড় বড় করে তাকালো। আপনি আসতে পারেন। লোকটা হাসতে হাসতে সরে গেল। লোকটা চলে যেতেই অরণ্যর গালে হাত দিয়ে নাটকীয় ভঙ্গিতে নির্জনার দিকে তাকালো। ও মাই গড, আর ইউ মাই ভয়েলেট এজেন্টস? আই ক্যান্ট বিলিভ দিস, বাট আই লাইক ইট। নির্জানা লজ্জায় চোখ নামিয়ে ফেললো। অনেক হয়েছে, নেন পানি খান। অরণ্য মুচকি এসে মাথা নাড়ালো, তারপর আর দরকার নেই, এমনিতে মুখ মিষ্টি হয়ে গেছে। কথাটা শুনে নির্জানার বুকের ভেতরটা ধক করে উঠল। সে মুখ ঘুরিয়ে বলল, কিন্তু ঠোঁটের কোণে লুকিয়ে থাকা হাসিটা আর আড়াল আড়াল করতে পারল না। ফুচকা খাওয়া শেষ করে নির্জানা তৃপ্তির শ্বাস ফেলল। অরণ্য তখন উঠে গিয়ে ফুচকাওয়ালাকে টাকা দিচ্ছিল। টাকা নিতে নিতে ফুচকাওয়ালা হঠাৎ দাঁত বের করে হেসে বলল, মামা, সেই ছিল। অরণ্য ভ্রু তুলে তাকালো। কোথায় কোথায় জ্বলে মামা? ফুচকাওয়ালা একেবারে থমথম খেয়ে গেল। আরে আপনি এসব কি কন? অরণ্য চোখ মেরে ফিসফিস করে বলল, জানি জানি, মামি পারে না তাই জ্বলে। কথাটা শুনে নির্জনা লজ্জায় চোখ বড় বড় করে ফেলল। অরণ্য হেসে নির্জনার হাত ধরে টান দিল। দুজন যখন গাড়ির দিকে হাঁটছিল তখন পেছন থেকে ফুচকাওয়ালা আবার চেঁচিয়ে উঠল, মামা, সেই ছিল। ফুচকা খেয়ে ফেরার পর থেকেই নির্জনা মনটাও অদ্ভুত ভালো হয়েছিল। অথচ অরণ্য যেন কোথাও একটু হারিয়ে গেছে। বাসায় ফিরতে
সন্ধ্যা গড়িয়ে গেল। অরণ্য নিজেকে বসার সামনে নামিয়ে দিয়ে বলেছিল জরুরি কাজ আছে, তাই আর ভেতরে ঢোকেনি। এরপরে কাজ শেষ করে যখন সে বাসায় ফিরল তখন রাত প্রায় 11টা। ঘরে ঢুকতে তার চোখে গেল পড়ার টেবিলের দিকে। নির্জানা সেখানে বসে কিছু একটা লিখছে। চুলগুলো এলোমেলো হয়ে কাঁধ ছুঁয়ে নেমে এসেছে। অরণ্য কিছু না বলে সোজা ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর ভেজা চুল তোয়ালে দিয়ে মুছতে মুছতে বেরিয়ে এলো সে। চারপাশে একবার চোখ বুলিয়ে হঠাৎ বলল, আম্মাকে দেখলাম না, কোথাও গেছে নাকি? নির্জানা বই বন্ধ করে তাকালো তার দিকে। আমি এসে দেখি আম্মু নেই। সকিনা খালা বলল, আম্মু নাকি নাসরিন খালার বাসায় গিয়েছে, কিছুদিন ওখানে থাকবে। কথাটা শুনেই অরণ্যর মুখটা নিস্তেজ হয়ে গেল। সে ধীরে ধীরে বিছানায় বসে দীর্ঘশ্বাস ফেলল। এভাবে না বলে হুটহাট করে চলে গেল। এতটাই অপছন্দ হয়ে গেছে আমি। নির্জানা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর শান্ত গলায় বলল, দোস্ত আপনারই। আপনাকে কতবার বলেছিলাম আম্মুকে সব খুলে বলতে, কিন্তু আপনি কি কারো কথা শোনেন? সে একটু থেমে আবার বলল, আজ সকালেও অধরার কথা আম্মুকে বললেন না? অরণ্যর মাথা নিচু করে মৃদু হেসে বলল, সব দোষ আমার। ঠিক তখনই বিছানার উপর রাখা ফোনটা কেঁপে উঠল। অরণ্য ফোন হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকাতেই বিরক্ত মুখে বলল, ফাহিম। ফোন রিসিভ করতে ওপাশ থেকে চেনা গলা ভেসে এলো, শালা, তুই ফোন ধরস না কেন? অরণ্য ক্লান্ত স্বরে বলল, একবার ফোন করেছিস কেন? কি হয়েছে? ফাহিম নাটকীয় গলায় বলল, তোর সাথে আমার খুব ইম্পর্টেন্ট একটা কথা আছে। হ্যাঁ বল। ওপাশ থেকে একটু নীরবতা। তারপর ফাহিম বলল, কলেজে টিনার কথা মনে আছে তোর? অরণ্য ভ্রু কুঁচকে বলল, সবসময় যার পেছনে পেছনে ঘুরতিস সে তোকে পাত্তা দিত না, ওই টিনা? হুঁ, ওই টিনা। জানিস তো ওকে আমি কতটা অপছন্দ করতাম। একেবারে ট্রুর লাভ ছিল। অরণ্য হেসে ফেলল, ট্রুর লাভ না ছাই? হঠাৎ টিনার কথা বলছিস কেন সেটা বল। ফাহিম এবার উত্তেজিত গলায় বলে উঠল, আজ ওর সাথে দেখা হয়েছিল, আগের চেয়েও অনেক বেশি সুন্দরী হয়ে গেছে রে। তারপর দাঁত চেপে বলল, আর অহংকার, সেটা তো আকাশ ছুঁয়ে ফেলেছে। অরণ্য মাথা নেড়ে বলল, ও আবার কবে অহংকার কম ছিল? আগে থেকেই তো এমন। ফাহিম রহস্যময় গলায় বলল, সেটা আমিও জানি, কিন্তু এবার ওর অহংকারের পতন আমি ঘটিয়েই ছাড়বো, আর আমার করেই ছাড়বো। অরণ্য বিরক্ত হয়ে বলল, তো কিভাবে করবি? এতদিন তো ওর মনে হয় বিয়ে হয়ে গেছে না রে? সব খোঁজ নিয়েছি, এখনো সিঙ্গেল। অরণ্য সঙ্গে সঙ্গে বলে উঠল, আল্লাহ গো, আমার বয়স যদি 30 হয়, ওর তো 30ই হবে। মেয়ে হয়ে এখন বিয়ে হয়নি মানে নিশ্চয় কোনো দোষ আছে। তুই ওই মেয়েকে ভুলে যা। ফাহিম চেঁচিয়ে উঠল, চুপ তো, সবসময় আজাইরা যুক্তি দিস। তারপর গলা নামিয়ে বলল, আমি একটা প্ল্যান করেছি। অরণ্য কপাল কুঁচকে বলল, কি প্ল্যান? ফাহিম ফিসফিসিয়ে বলল, ভাবছি ওকে কিডন্যাপ করব। অরণ্য যেন লাফিয়ে উঠল, কি, মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? কিডন্যাপ? কথাটা বলেই সে থেমে গেল। হঠাৎ তার মাথার ভেতরে যেন বিদ্যুৎ চমকে উঠল। কিডন্যাপ শব্দটা কানে প্রতিদ্বন্দ্বিত হতে লাগলো। তার চোখের সামনে ভেসে উঠল সেই রাত, অচেনা মেয়ালি কণ্ঠ, ফোনটা উপাসে হালকা চাপা হাসি। পুরাতন ঢাকার রহমান মঞ্জিল, নির্জনাকে ধরে নিয়ে আসা 2টা মেয়ে, আর আজকে সেই মেয়েটার সিনথিয়া। অরণ্যের বুকের ভেতরটা ধক করে উঠল। মাথার ভেতরে একটার পর একটা দৃশ্য ঘুরপাক খেতে লাগলো। হঠাৎ করে তার মনে পড়ে গেল সেই দিনে রহমান মঞ্জিলের সামনে অজ্ঞান নির্জনাকে ধরে যে 2টা মেয়ে দাঁড়িয়েছিল, তাদের মধ্যে একটা মেয়ে যে এই সিনথিয়াকেই ছিল। অরণ্যের চোখ মুহূর্তে কঠিন হয়ে উঠল। সে মনে মনে বলতে লাগলো, হ্যাঁ, আমি ভুল করেছি। না, ওই মেয়েটাই ছিল। কিন্তু সিনথিয়া অধরার সাথে কি করছে? না না, ও আবার অধরার কোনো ক্ষতি করে দেবে না তো?
ওপাশ থেকে তখনও ফাহিমের কথা বলেই যাচ্ছিল। কি হলো শালা, চুপ হয়ে গেলি কেন? অরণ্য যেন সম্বন্ধ ফিরে পেল, তাড়াহুড়ি করে বলল, ফাহিম, তোর সাথে আমি পরে কথা বলছি। কথাটা বলে সে দ্রুত ফোন কেটে দিল। তারপর তাড়াহুড়ো করে কল লিস্ট ঘাঁটতে লাগলো। অনেক খুঁজে অবশেষে সেই দিনে সেই অচেনা নাম্বারটা বের করলো। এক মুহূর্তে দেরি না করে কল দিল, কিন্তু পর মুহূর্তে ভেসে এলো ঠান্ডা যান্ত্রিক কণ্ঠ। দুঃখিত, আপনি যে নাম্বারে কল করেছেন সেটি এই মুহূর্তে বন্ধ আছে। অরণ্য বিরক্ত হয়ে ফোনটা বিছানার উপর ছুঁড়ে ফেললো। তা দেখে নিজানা ভ্রু কুঁচকে বলল, কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে নাকি? অরণ্য এক মুহূর্তের জন্য থমকে গেল। তার খুব ইচ্ছে হয়েছিল সবটা খুলে বলতে, কিন্তু পরক্ষণেই মনে পড়লো নির্জনার পরীক্ষা চলেছে। এখন এসব বলে তাকে নতুন করে দুশ্চিন্তা ফেলতে চায় না সে। তারপর জোরে করে ঠোঁটে হাসি টেনে বলল, না কিছু না। নির্জনাও বেশি ঘাটলো না। তার মনে হলো অফিসের কোনো ঝামেলা হয়তো, কিন্তু অরণ্যর মাথার ভেতর তখন ঝড় বেয়ে যাচ্ছে। সে মনে মনে সিদ্ধান্ত নিল সিনথিয়ার সাথে তাকে আলাদা করে কথা বলতে হবে। যদি সত্যি মেয়েটা সেই দিনে সেই কিডন্যাপারকে একজন হয়ে থাকে তাহলে বিষয়টা অনেক গভীর। কিন্তু প্রশ্ন হলো সে কিভাবে সিনথিয়ার সাথে যোগাযোগ করবে। কিছুক্ষণ ভাবার পর হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এলো। অধরা বাসায় কোনো একটা বাহানায় গেলেই তো হয়। ভাবনার মাথার আসতেই অরণ্যের ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল। সেটা নিয়ে নির্জনা চোখে এড়াতে না। সে পড়ার টেবিলে সেরে উঠে এসে বিছানার সামনে দাঁড়ালো। তারপর দুই হাত বুকের কাছে গুজিয়ে ভ্রু কুঁচকে বলল, এই যে মিস্টার, আপনার কি হয়েছে বলুন তো? অরণ্য ডান করে অবাক হয়ে বলল, আমার আবার কি হবে? নির্জনা ঠোঁট ফুলে বলল, এই আপনি রাগ দেখাচ্ছেন? এই আবার একা একা মুচকি মুচকি হাসছে, কাহিনী কি বলবেন তো? অরণ্য কিছু না বলে ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। তারপর আচমকায় নির্জনার কোমরে হাত রেখে টেনে নিল নিজের কাছে। নির্জনা এই বলে উঠতেই অরণ্য তাকে নিয়ে বিছানায় শুয়ে পড়ল। মুহূর্তের মধ্যে দুজনের দূরত্ব একেবারে মিলিয়ে গেল। অরণ্য তখন নির্জনার ওপর ঝুঁকে আছে। দুজনের নিঃশ্বাস একে অপরের মুখে এসে লাগছে। নির্জনা বুকের ধুকপুকানি যেন আরো বেড়ে গেল। অরণ্য ধীরে ধীরে তার কপালে লেপ্টে থাকা চুলগুলো সরিয়ে কানের পাশে গুজে দিল। তারপর ঠোঁটের খুব কাছে গিয়ে নিচু গলায় বলল, আমি যখন আমার বউয়ের খুব কাছাকাছি আসি তখন আমার বউ যেভাবে চিল্লায় সে ভেবে আমার খুব হাসি পাচ্ছিল। কথাটা শুনে নির্জনা গাল মুহূর্তে লাল হয়ে উঠল। সে লজ্জায় লুকাতে অরণ্যর বুকে কনুই দিয়ে ঘুমড়ো মেরে উঠে আসতে চাইলো, কিন্তু অরণ্য তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে নিল। তার ঠোঁটে তখন দুষ্ট হাসি। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প প্রেম নেশা প্রথমাংশ চলবে।